সেই বিচার ব্যবস্থাতে এই সমস্ত জালি লোক, একটা ভণ্ড লোক, সাম্প্রদায়িক লোক তারা ঢুকে বসে আছে। অবিলম্বে তাকে বিচারপতির পদ থেকে বরখাস্ত না করলে কিন্তু আজকের আইন বা বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা এবং ভরসা কিন্তু ব্যাপকভাবে ধাক্কা খাবে। এরও বোধ হয় সেরকম কোনো রাজনীতিতে ঢোকার খুব ইচ্ছা হয়েছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এলাহাবাদ হাইকোর্টের কাছে তলব করেছেন তথ্য, যে তিনি ঠিক কী বলেছেন। দেশ চালাবে সংখ্যাগুরুরা, সম্প্রতি এমন মন্তব্য করেছেন কোর্টের বিচারপতি শেখর কুমার যাদব। কি বলবেন? আসলে আমাদের দুর্ভাগ্য যে আমাদের স্বাধীনতার প্রায় ৭৭ বছর পার করার পরেও ভারতবর্ষের গণতন্ত্রের যে অন্যতম একটা পিলার যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাতে এই সমস্ত জালি লোক, একটা ভণ্ড লোক, সাম্প্রদায়িক লোক তারা ঢুকে বসে আছে। এবং শুধুমাত্র একেবারে লোয়ার জুডিশিয়ারিতে নয়, একেবারে এলাহাবাদ হাইকোর্টের মতো একেবারে হাইকোর্টের বিচারপতি হিসাবে সেখানে ঢুকে পড়েছে। এবং সেখানে ঢুকে এই সমস্ত ভয়ঙ্কর সাম্প্রদায়িক ভেদবুদ্ধিমূলক কথাবার্তা, যেটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্রের চূড়ান্ত পরিপন্থী। খুব আশ্চর্যের বিষয়, আমরা জানি যে বিচারপতিদের নিয়োগের একটা কলেজিয়াম সিস্টেম আছে। সেই কলেজিয়াম সিস্টেমে কি কোনো রকম কোনো ভুল লোক ঢুকে পড়েছে? না হলে কীভাবে কলেজিয়াম এই ধরনের জালি লোকগুলোকে, এই ধরনের একেবারে ভয়ঙ্কর সাম্প্রদায়িক লোকগুলোকে কিভাবে বিচারপতি হিসাবে মনোনয়ন দিল, সেটাও কিন্তু আশ্চর্যের বিষয়। যাই হোক, যে এই বিচারপতি শেখর কুমার যাদব, সে গিয়েছিল কোন অনুষ্ঠানে? বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে। এই বিশ্ব হিন্দু পরিষদটা কি? সেই বিশ্ব হিন্দু পরিষদ সবাই জানে যে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি সহযোগী সংগঠন। তারা দেশব্যাপী সাম্প্রদায়িক উত্তেজনা, সাম্প্রদায়িক প্রোপাগান্ডা, সাম্প্রদায়িক বিভাজন তৈরি যাদের একমাত্র লক্ষ্য, সেই সংগঠনের মিটিংয়ে তিনি গেছেন। আবার কি মিটিং? মিটিং হচ্ছে যে অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড চালুর ব্যাপারে সেই মিটিং, সেখানে গেছে। আপনারা জানেন যেই বিশ্ব হিন্দু পরিষদ সম্পর্কে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বিভিন্ন সময়ে জঙ্গি তকমা দিয়েছে বা জঙ্গিদের আখড়াখানা বলে বর্ণনা করেছেন। সেই সংগঠনের মিটিংয়ে একটা সিটিং জাস্টিস, একটা এলাহাবাদ হাইকোর্টের মতো একটা প্রেস্টিজিয়াস একটা হাইকোর্ট, সেই হাইকোর্টের একজন জাস্টিস সেখানে গিয়ে হাজির হলেন। এবং শুধু হাজির হলেন না, সেখানে গিয়ে তিনি যে কত ভয়ঙ্কর সাম্প্রদায়িক তার প্রমাণ দেওয়ার জন্য তিনি ভয়ঙ্কর সব সাম্প্রদায়িক কথাবার্তা সেখানে বললেন। তিনি কার্যত বললেন যে মুসলিমদের কাঠমোল্লা এমনকি দেশের শত্রু হিসেবেও তকমা দিচ্ছেন। আসলে এটা তিনি বলেছেন কাদের মিটিংয়ে? বিশ্ব হিন্দু পরিষদ, সংঘ পরিবারের একটি সহযোগী বা শাখা সংগঠন। এই সংঘ পরিবার তারা তো মুসলিমদের সম্পর্কে এই ধরনের কথাবার্তাই তো প্রতি মুহূর্তে প্রচার করে, এই সমস্ত প্রোপাগান্ডা তারা প্রতি মুহূর্তে ছড়ায়। আসলে এরা তো মানুষের ভালো চায় না, সাম্প্রদায়িক মেরুকরণ, সাম্প্রদায়িক বিভাজনই এদের লক্ষ্য। আসলে মনে হচ্ছে এই বিচারপতির খুব বেশি দিন আর বিচারপতি হিসাবে দায়িত্ব পালনের বোধহয় খুব বেশি ইচ্ছা নেই। আমাদের যে কলকাতা হাইকোর্টের যে অভিজিৎ গাঙ্গুলি, তিনি একেবারে সিটিং জাস্টিস থাকাকালীন যেভাবে এমপি হয়ে গেছেন, এরও বোধহয় সেরকম কোনো রাজনীতিতে ঢোকার খুব ইচ্ছা হয়েছে। এবং সেই রাজনীতিতে তিনি কত বড় সাম্প্রদায়িক এবং কত বড় ইসলাম বা মুসলিম বিরোধী, সেটা যদি তিনি দেখাতে পারেন, তাহলে হয়তো বড় কোনো টিকিট, রাজ্যসভার টিকিট অথবা সামনে যে বিধানসভা আছে উত্তরপ্রদেশে, সেখানে টিকিট মিলতে পারে। সেরকম কোনো আশা থেকেই বোধহয় তিনি এই সমস্ত সাম্প্রদায়িক প্রোপাগান্ডা, সাম্প্রদায়িক প্রচার, সাম্প্রদায়িক বিভেদমূলক এই সমস্ত কথাবার্তা বলে আজকে আরএসএসের গুডবুকে যাওয়ার জন্য একটা মরিয়া প্রচেষ্টা চালিয়েছে। যাই হোক, মহামান্য সুপ্রিম কোর্ট কাছে ইতিমধ্যে বহু অভিযোগ জমা পড়েছে। সুপ্রিম কোর্ট বিষয়টা দেখছেন। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এলাহাবাদ হাইকোর্টের কাছে তলব করেছেন তথ্য, যে তিনি ঠিক কী বলেছেন, কী বলতে চেয়েছেন, কেন বলেছেন, তার বিস্তৃত তথ্য তলব করেছেন। এবং সুপ্রিম কোর্ট বলেছেন এটা এই মুহূর্তে
আমাদের বিচারাধীন বিষয়, অর্থাৎ আমরা তার এই সমস্ত কথাবার্তা, তার এই যে সমস্ত প্রোপাগান্ডা, এসবগুলো আমরা দেখছি এবং আমরা আশা করি এবং বিশ্বাস করি সুপ্রিম কোর্ট এই ধরনের যারা প্রোপাগান্ডা ছড়ায়, যারা এই ধরনের বিদ্বেষ ছড়ায়, যারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে, সংবিধান বা আইনের শাসনকে যারা বুড়াঙুল দেখায় একটা জাস্টিস হয়ে, তাদেরকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ অবিলম্বে তাকে বিচারপতির পদ থেকে বরখাস্ত না করলে কিন্তু আজকের আইন বা বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা এবং ভরসা কিন্তু ব্যাপকভাবে ধাক্কা খাবে যদি না তাকে সরানো হয় ওই আসন থেকে। এবং আমরা আশা করি এবং বিশ্বাস করি সুপ্রিম কোর্ট একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এবং তাকে বিচারপতির আসন থেকে সরিয়ে দেবে বলে আমার বিশ্বাস। এরকম একটা বর্তমানে ভারতবর্ষের যেরকম একটা সংকট চলছে, যে মসজিদের মধ্যে মন্দির খুঁজে পাওয়া বা নানা রকম সংখ্যালঘু বিদ্বেষ যে কথাবার্তা উঠে আসছে, তাহলে এই রকম বিচারপতি যদি বিচারপতির আসনে বসে থাকেন, তার কাছ থেকে কি সংখ্যালঘুরা যথোপযুক্ত বিচারের আশা করতে পারে? আসলে ভারতবর্ষের যে সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি যেটা গৃহীত কার্যকরী হয়েছিল, সেই সংবিধান কিন্তু আদ্যোপান্ত একটা ধর্মনিরপেক্ষ সংবিধান, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের সংবিধান। যদিও 1950 সালে ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেলে সেখানে ধর্মনিরপেক্ষতা অর্থাৎ সেকুলারিজম শব্দটা ছিল না। পরবর্তীকালে 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে এই সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা শব্দটা ইনক্লুড করা হয়েছে। কিন্তু তারপরে বিশ্ব হিন্দু পরিষদ, বিভিন্ন সংঘ পরিবারের লোকজন তারা সুপ্রিম কোর্টে বারে বারে মামলা দায়ের করেছে যে, এবং তারা দাবি করেছে যে সংবিধানে যে এটা পরবর্তীকালে ইনক্লুড করা হয়েছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এটাকে বাদ দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট বারে বারে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে ধর্মনিরপেক্ষ শব্দটা 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হওয়া এবং 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হওয়া ভারতবর্ষের সংবিধানের যে সমস্ত অনুচ্ছেদগুলো আছে, সমস্ত ধারা এবং উপধারাগুলো আছে, সবটাই কিন্তু ধর্মনিরপেক্ষতায় জারিত। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে কোথাও কোনো ইনজাস্টিস বা কোথাও কোনো রকম বৈষম্য করা যাবে না। কিন্তু সেখানে আজকের একজন জাস্টিস হিসাবে যে যথেষ্ট আইন বই তাকে পড়তে হয়েছে বলে আমরা মনে করি, সে তারপরেও কি করে ভারতবর্ষে বসে ভারতবর্ষের সংবিধানের নামে শপথ নিয়ে সে কিভাবে এইভাবে সংবিধান বিরোধী কথাবার্তা বলে? তাই আমি মনে করি তার অপরাধ শুধুমাত্র তিনি ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেনি, তিনি একইভাবে ফৌজদারি অপরাধেও অপরাধী। সুপ্রিম কোর্ট সে ব্যাপারটাও দেখবে বলে আমার ভীষণভাবে আমার বিশ্বাস।